আকাশে তারার আলো ঝলমল করছে। একটি আর্মি ক্যাম্প, চারপাশে পাহাড়ের মধ্যে নির্মল পরিবেশ। কয়েকজন আর্মি অফিসার একটি তাঁবুর সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আরে ভাই, এই যে দেখো, আমাদের অবিনাশ বাবু গত ছুটিতে বাড়ি গিয়ে কি চমৎকার কাজ করেছে। 3 দিনেই বউকে রাজি করিয়ে বিয়ে করে ফেলেছে। অবিনাশ 3 দিনে কি করে এমন ম্যাজিক করলে? শিখিয়ে দাও, আমরাও কাজে লাগাই। আরে স্ত্রীকে চমকে দিতে হয় বুঝলে। আমি বলেছি তোমাকে ছাড়া এই যুদ্ধ জিততে পারবো না। বেশ রাজি। সবাই হো হো করে হাসে। ঠিক তখনই একজন অফিসার এসে উপস্থিত হয়। তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। তিনি ক্যাপ্টেন অভিরাজ। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে দৃঢ়তা। আরে, আমাদের ক্যাপ্টেন অভিরাজ এসেছে। কি ভাই, তোমার বউকে রেখে আসতে কষ্ট হয়নি? কষ্ট তো হয়েছিল ভাই, কিন্তু দেশ তো সবার প্রথমে, তাই না? তোমরা বলো, কি শুকিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি। তোমার প্রিয়দর্শিনী তো তোমার জন্য চোখের জল ফেলতে ফেলতে শুকিয়ে গেছে। সে তো ফোনেতে বলেছিল তোমাকে ছাড়া আমার জীবন বৃথা। অভিরাজ, বলো তো তুমি কিভাবে এত রোম্যান্টিক? বিয়ে করেই ডিউটিতে ফিরে আসলে, 2 বছর ধরে ছুটি পাওনি, আর এখনো তোমার স্ত্রীকে নিয়ে এত গর্ব করছো। আরে ভাই, সেনার জীবন আর রোমান্স একসাথে চলতে পারে। প্রিয়দর্শিনীকে নিয়ে গর্ব করার কারণ তো অনেক আছে, কিন্তু তোমাদের এই চা খাওয়ার জন্য গর্ব করার কোনো কারণ নেই। চা এত ঠান্ডা, মনে হচ্ছে বরফ খাচ্ছি। সবাই হেসে ফেলে, অভিরাজও তাদের সাথে হাসে। ঠিক আছে ভাই, তোমার মতো স্ত্রীভক্ত সৈনিকের সাথে আমাদের লড়াইতে সমস্যা হবে না, কিন্তু মনে রেখো, যুদ্ধের ময়দানে তোমার এই রোম্যান্স যেন বাধা না হয়। বাধা তো নয়, বরং উৎসাহ দেবে, কারণ আমি জানি বাড়িতে প্রিয়দর্শিনী অপেক্ষা করছে। সবাই আবার হো হো করে হাসে। আড্ডার পরিবেশ হালকা ও মজাদার হয়ে ওঠে। রাতের সময় একটি বড় বাড়ি। এটি অভিরাজের বাড়ি। ঘরের বিছানায় প্রিয়দর্শিনী বসে আছে। তার মুখে অভিমান, চোখে অশ্রু। তার সামনে একটি ছোট টেবিল। টেবিলের ওপর অভিরাজের একটি ছবি রাখা। সে অভিমানে অভিরাজের ছবির দিকে তাকিয়ে থাকে। এতটা সময় পেরিয়ে গেল, একটা ফোনও করতে পারলে না। বিয়ের পর মাত্র 5 দিন একসাথে কাটিয়েছিলাম, তারপর থেকে শুধু প্রতীক্ষা। 2 বছর ধরে অপেক্ষা করছি, তবু তোমার সময় নেই। তখনই দরজা খোলার শব্দ শোনা যায়। অভিরাজের মা ঘরের ভিতরে আসেন। তিনি হাসি মুখে এগিয়ে আসেন। কি রে মা, তুই আবার এখানে একা বসে আছিস কেন? কিছু না মা। আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি জানি তোর মন খারাপ, অভির জন্য রাগ হচ্ছে, তাই না? মা, আমি কি করব? আমি কি চাই? শুধু একটু সময়ে একটু কথা, আর কিছু না। ও তো আমার কথা ভুলেই গেছে। ওরে পাগলি, ওর কাজই তো এমন। দেশমাতার সেবা করতে হয়। তুই জানিস তো কত কঠিন ওদের জীবন। জানি মা, তবু মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যিই ওর জীবনে গুরুত্বপূর্ণ। তুই অনেক গুরুত্বপূর্ণ মা। তুই জানিস না, অভি সব সময় তোর কথা ভাবে। তুই ওর শক্তি, তুই যদি ভেঙে পড়িস, ও কিভাবে লড়াই করবে? প্রিয়দর্শিনী কিছু না বলে চুপ করে থাকে। মা, তুই অভিমান করে থাকিস না, তবে ও ফোন করলে এবার আমি ওকে খুব বকব। ঠিক আছে মা। ঠিক আছে, এই তো আমার লক্ষ্মী মেয়ে। এবার একটু খেয়ে নে, আমি তোর জন্য খাবার পাঠাচ্ছি। অভিরাজের মা বেরিয়ে যান। প্রিয়দর্শিনী আবার অভিরাজের ছবির দিকে তাকায়। তার চোখে এখনো অভিমান, তবে মুখে সামান্য শান্তি। তুমি জানো তোমার জন্য আমি কতটা অপেক্ষা করি, কিন্তু তবু তোমার উপর অভিমান করতে ইচ্ছে করে। তুমি ফোন করলেই তো আমি সব ভুলে যেতাম। বিছানার উপর শুয়ে আছেন প্রিয়দর্শিনী। তার চোখে মৃদু হাসি, মনে ভাসছে পুরনো দিনের স্মৃতি। সমীর বাবু অর্থাৎ প্রিয়দর্শিনীর বাবা বসার ঘরে বসে আছেন। পাশে প্রিয়দর্শিনীর 2 দাদা, দেবাংশু ও প্রিয়াংশু দাঁড়িয়ে আছে, এবং দাদাদের পাশে বৌদিরা দাঁড়িয়ে আছে। এবং প্রিয়দর্শিনীর বড় দাদার 4 বছরের ছেলে দর্পণ এক কোণে খেলছে। ঘটক হরিহর সমীর বাবুর সামনে বসে আছেন। সমীর বাবু, আপনি মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজছেন শুনে মনে পড়ল এক ছেলের কথা, নাম অভিরাজ।
সে একজন আর্মি অফিসার। বলুন তার পরিবার সম্পর্কে, কে কে আছে তার পরিবারে? তার বাবার নাম যশোরাজ। একসময় তিনি একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার ছিলেন। সততা আর সাহসিকতার জন্য তার সুনাম ছড়িয়ে আছে। এবং অভিরাজের মার নাম অরুণিমা, আর অভিরাজের একমাত্র বোন অমিতাক্ষী ডাক্তারি পড়ছে। তাদের পরিবার খুবই সচ্ছল এবং শিক্ষিত। কিন্তু বাবা, আর্মি অফিসার মানে তো সব সময় ঝুঁকির মধ্যে থাকা। তার উপর বিয়ের পর প্রিয় তো সারাক্ষণ একা থাকবে। ঠিক বলেছ দাদা। প্রিয় আমাদের আদরের একটি মাত্র বোন, এমন ঝুঁকির মধ্যে তাকে আমরা কিভাবে দিতে পারি? আমি বুঝতে পারি তোমাদের চিন্তা, কিন্তু অভিরাজ একজন দায়িত্বশীল ছেলে বলে মনে হচ্ছে। বাবা, আমাদের পরিবারের ব্যবসা এত বড়, এমন একটা পরিবারের মেয়ে হয়ে একজন আর্মি অফিসারের স্ত্রী হওয়া কি ঠিক হবে? ব্যবসা আর পেশার বাইরে একজন মানুষের চরিত্র আর মূল্যবোধেরও তো জায়গা আছে। হ্যাঁ বাবা, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে পাত্রটির সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা ছেলেটিকে দেখতে চাই। দর্পণ হঠাৎ খেলতে খেলতে সমীর বাবুর কাছে এসে বলে, দাদু, কিসের কথা বলছো? তোর পিপির বিয়ে নিয়ে কথা বলছি। পিপির বিয়ে করবে? কার সাথে? অভিরাজ আঙ্কেলের সাথে। উনি খুব সাহসী এবং শক্তিশালী। হ্যাঁ দর্পণ বাবু, অভিরাজ কাকু খুবই শক্তিশালী এবং বুদ্ধিমান। তাহলে উনি কি সুপারহিরো? সুপারহিরো না হলেও অনেকটা তেমনই। ঠিক আছে, তাহলে হরিহর মশাই পাত্রের পরিবারের সাথে দেখা করার ব্যবস্থা করুন। ঠিক আছে। প্রিয়দর্শিনী তার ঘরে বসে আছে। তার বাবা তার কাছে এসে বলে, প্রিয় ঘটক মশাই, আজ একটি পাত্রর কথা বলছিল। পাত্রের নাম অভিরাজ, সে আর্মি অফিসার। অভিরাজ একজন ভালো ছেলে এবং তার পরিবার ও বেশ ভালো বলে মনে হচ্ছে। তার সাহসিকতা আর সততার গল্প শুনলে তুই গর্ব বোধ করবি। বাবা, আমি তোমার সিদ্ধান্তে খুশি। তুমি যা ঠিক মনে করো তাই হবে। দাদু বলল অভিরাজ আঙ্কেল নাকি খুব শক্তিশালী। তাহলে উনি কি সত্যি অ্যানিমেলদের সঙ্গে যুদ্ধ করে? না রে পাগল, সে শত্রুদের সঙ্গে যুদ্ধ করে, এনিমেলদের সাথে ন। তাহলে দাদু মিথ্যে বলল। না না, উনি খুব সাহসী, সুপারহিরোদের মতোই কাজ করে। তাহলে আমিও বড় হয়ে অভিরাজ আঙ্কেলের মতো হব, সুপারহিরো দর্পণ। ঠিক আছে, তোর নাম আমরা রাখব ক্যাপ্টেন দর্পণ। না, আমি শুধু দর্পণ, সবাই আমায় দর্পণ বলবে। প্রিয়দর্শিনী বিছানায় শুয়ে আছেন। পুরানো দিনের কথা মনে করতে করতে তার চোখে আনন্দ এবং উদ্বেগের ছাপ পড়ে। বাবা আমার জন্য কত কিছু করলেন। দাদারা প্রথমে রাজি না হলেও বাবার কথা শুনে অভিরাজকে দেখার সিদ্ধান্ত নিল। আর আমি তখন কেবল ভাবছিলাম, কেমন হবে সেই মানুষ যাকে নিয়ে আমার জীবনের গল্প শুরু হবে। তারপর আবার সে মনে করতে থাকে। প্রিয়দর্শিনীর বাড়ির বসার ঘরে ঘটক হরিহর প্রিয়দর্শিনীর পরিবারের সঙ্গে অভিরাজ ও তার পরিবারের পরিচয় করিয়ে দিচ্ছেন। সমীর বাবু, এই হলো অভিরাজের পরিবার। খুবই সজ্জন আর শিক্ষিত পরিবার। আপনাদের পরিবার সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি। আর অভিরাজ সম্পর্কে তো ঘটক মশাই অনেক প্রশংসা করেছেন। ধন্যবাদ সমীর বাবু। আমরা ও আপনার পরিবার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। অভিরাজ, আপনার কাজ তো বেশ ঝুঁকিপূর্ণ। ঝুঁকি তো সব পেশাতেই থাকে দাদা, কিন্তু দেশরক্ষার দায়িত্ব নেওয়ার মধ্যে যে গর্ব আর শান্তি পাই, সেটা আর কোথাও নেই। কিন্তু আপনি বিয়ের পরে বেশিরভাগ সময় বাড়ি থাকতে পারবেন না, সেটা কি ঠিক হবে? ঠিক বলেছেন, তবে বাড়িতে কম সময় থাকলেও যখন থাকব, তখন আপনার বোনকে রাজরানীর মতোই সময় দেব। তুমি কি সুপারহিরো? সুপারহিরো না বাবু, তবে যখন দেশরক্ষার জন্য ইউনিফর্ম পরি, তখন নিজেকে সুপারহিরোর মতোই মনে হয়। তাহলে তুমি আমার ফ্রেন্ড হবে। অবশ্যই, আমি আজ থেকে তোমার বেস্ট ফ্রেন্ড। কিছুক্ষণ কথোপকথনের পর অভিরাজের মা প্রিয়দর্শিনীকে দেখতে চান। আপনার মেয়েটির সঙ্গে একটু কথা বলতে চাই। যাও তো, প্রিয়কে নিয়ে এসো। তারপর প্রিয়দর্শিনীর বৌদিরা প্রিয়দর্শিনীর ঘরে যায়। আচ্ছা প্রিয়, দেখলাম ছেলেটি খুবই সুন্দর দেখতে। তুমি প্রেমে পড়ে যাবে। আরে দিদি, শুধু সুন্দরী না, আর্মি অফিসার। মেয়েদের তো এরকম স্বপ্নের মতো বর চাই। বৌদি, তোমরা আমাকে নিয়ে এত মজা করছো কেন? কারণ আমাদের আদরের ননদটি কারো স্ত্রী হতে চলেছে।
আচ্ছা দিদি, অভিরাজ বাবুকে তো দেখেছি মজার ছলে কথা বলছিল। প্রিয়কে দেখলে না জানি কি বলবে। তোমরা আরেকটু বললেই আমি ঘরে বসে থাকব। আরে না না, চলো, সবাই অপেক্ষা করছে। প্রিয়দর্শিনী তার বড়বৌদির হাত ধরে ঘরে প্রবেশ করে। অভিরাজের চোখ প্রিয়দর্শিনীর দিকে আটকে যায়। এই যে আমাদের প্রিয়, কি বলছেন অভিরাজ বাবু, আমাদের বোনটি কেমন? অভিরাজ প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে চুপ থাকে। তার মুখে মৃদু হাসি। অভিরাজ বাবু, আপনার কি ভাষা হারিয়ে গেছে? তা না হলে আমাদের প্রিয়কে দেখে আপনি এত চুপ কেন? প্রিয়দর্শিনী লজ্জায় মৃদু হাসে। অভিরাজের মা অরুণিমা প্রিয়দর্শিনীর দিকে তাকিয়ে কথা বলেন। মা, তোমার মতো সুন্দর আর মিষ্টি মেয়ে আমাদের বাড়ির লক্ষ্মী হয়ে আসবে ভেবেই খুব ভালো লাগছে। তুমি আমার নিজের মেয়ের মতো থাকবে। ধন্যবাদ আন্টি। আন্টি বললে রাগ করব, আমাকে মা বলেই ডাকবে। প্রিয়দর্শিনী মৃদু হেসে মাথা নাড়ে। অরুণিমার কথায় প্রিয়দর্শিনীর দাদারাও খুশি হন। আচ্ছা, সবাই মিলে কথা বলা হল, এখন ওদের একবার আলাদা করে কথা বলতে দাও। তারপর অভিরাজ ও প্রিয়দর্শিনীর ঘরে গিয়ে একান্তে কথা বলতে থাকে। কি বলবো, আপনাকে দেখে মনে হচ্ছে আমার জন্য একেবারে সঠিক মেয়ে। আপনি সবকিছু এত সহজে বলতে পারেন। আর্মি ট্রেনিং জানেন তো, কঠিন পরিস্থিতিতেও কিভাবে হাসি রাখতে হয় সেটা শিখিয়েছে। তাহলে কি আমি কঠিন পরিস্থিতি? না, আপনি তো আমার জীবনের সবচেয়ে সুন্দর পরিস্থিতি। আমি একটা প্রশ্ন করতে চাই। অবশ্যই, কিন্তু উত্তরটা যদি খুব কঠিন হয় তাহলে নম্বর কাটবে না তো। না, তবে আপনি উত্তর এড়াবেন না। তাহলে বলুন। আপনি তো আর্মি অফিসার। আপনি যখন দূরে থাকবেন তখন কিভাবে বোঝাবেন যে আমি আপনার জীবনের অংশ? দূরত্ব কখনো সম্পর্কের গভীরতাকে প্রভাবিত করে না। আমি হয়তো দূরে থাকব, কিন্তু প্রতিদিন আপনার কথা ভাব, সময় পেলেই ফোন করব, চিঠি লিখব। আর আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে এই দূরত্ব কখনোই আমাদের আলাদা করতে পারবে না। অভিরাজের কথাগুলি প্রিয়দর্শিনীর মনে গভীরভাবে প্রভাব ফেলে। তিনি মনে মনে অভিরাজের প্রশংসা করেন। অভিরাজ, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার জীবনের সঠিক সঙ্গী। প্রিয়দর্শিনী পুরানো দিনের কথা ভাবতে ভাবতে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। একটি ঘড়ির কাঁটার শব্দ শোনা যায়। ভোরবেলা প্রিয়দর্শিনীর মোবাইল ফোন বেজে ওঠে। সে ঘুমের মধ্যে একটু অস্বস্তি করে হাত বাড়িয়ে ফোন ধরে। হ্যালো। এত সকালে ঘুম থেকে তুললাম, রাগ করেছ নাকি? আপনি তো ভুলেই গেছেন আমায়। রাগ করার জন্য সময় নেই আমার। আরে বাবা, তোমার এই রাগ তো পুরনো। তবে ঈশিতা তুমি? ঈশিতা? এটা কে? তুমি ঈশিতা না। না, আমি প্রিয়দর্শিনী। আর আপনি অন্য কারো নাম ধরে ডাকছেন। কি সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, আমার ভুল হয়েছে। তবে তুমি রাগ করলে আরো সুন্দর দেখাও। সুন্দর দেখানোর জন্য রাগ করি না। আপনি 5 দিন ফোন করেননি, 2 বছর বাড়ি আসেননি, আর এখন মজা করছেন। এখন এসব কথা বলে আমাকে ম্যানেজ করার চেষ্টা করবেন না। আচ্ছা ঠিক আছে, এবার শুনো। তুমি কি জানো, তুমি যখন রেগে যাও তখন তোমার কপালে একটা ভাঁজ পড়ে, ঠিক যেন কারো আঁকা একটা সুন্দর রেখা। অভিরাজ মৃদু হাসে। প্রিয়দর্শিনী ধীরে ধীরে রাগ কমিয়ে ফেলে। তুমি খুব ভালোভাবেই জানো কিভাবে রাগ ভাঙাতে হয়। অভ্যাস হয়ে গেছে। তবে তোমার এই রাগ আমি খুব পছন্দ করি। ঠিক আছে, তবে শুনো, আমি মজা করি কারণ তোমাকে হাসতে দেখতে চাই, রাগতে নয়। আচ্ছা, অমৃতাক্ষীর বিয়েতে কি আসবে? আশীর্বাদে তো আসনি। এখন বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। জানি আমি খুব খারাপ করেছি, চেষ্টা করব আসার, কিন্তু সঠিক কিছু এখনই বলতে পারবো না। তুমি সব সময় কাজকেই প্রথমে রাখো। আর তোমাকে পরে রাখি কারণ তুমি তো আমায় ছেড়ে কোথাও যাবে না। এই কথাগুলো বলে আর কদিন আমাকে ম্যানেজ করবে? যতদিন তুমি রাগ করতে থাকবে। আচ্ছা শোনো, যদি আমি আর না ফিরি তাহলে তুমি যেন একদম দুঃখ না পাও, নতুন করে জীবন শুরু করবে। প্রিয়দর্শিনী গম্ভীর হয়ে যায়। অভিরাজ, তুমি আবার এই কথা বলছো? আমি বলছি তুমি ফিরবে। আর তুমি যদি না ফেরো তবে আমি আর কখনো নতুন করে কিছু শুরু করব না। আরে মজা করলাম। আচ্ছা, আর এমন কথা বলবো না। তুমি জানো তোমার এমন কথা শুনে আমার কতটা খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে,
আমি তো মজা করছি। শোনো, আমি ফিরবো আর তোমার জন্য একটা সুন্দর উপহার নিয়ে আসব। প্রিয়দর্শিনী একটু স্বাভাবিক হয়। কি উপহার? সেটা তো এখন বলবো না, তবে যাই দিই সেটা খুবই স্পেশাল হবে। তুমি সবকিছুতেই এত রহস্য কেন রাখো? তোমার বাবার শরীর কেমন এখন? আর বড়দা ছোটদা, তারা তো খুব ব্যস্ত, তাই না? বাবা ঠিক আছে, দাদারা ব্যবসা নিয়ে ব্যস্ত। জানো, তোমার পরিবারকে আমি খুব পছন্দ করি। আর আমার বেস্ট ফ্রেন্ড দর্পণ কেমন আছে? দর্পণ তো সারাদিন তোমার গল্প শোনে আর বলে ফ্রেন্ড আবার কবে আসবে, সুপারহিরো খেলনা আনবে কিনা। হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা স্পেশাল প্ল্যান আছে। আচ্ছা, আমার মা বাবা কেমন আছে? মার শরীর তো মাঝে মাঝে খারাপ থাকে। মা ভালো আছেন। তুমি কি মার সঙ্গে কথা বলবে? অবশ্যই। তুমি ফোনটা মায়ের কাছে নিয়ে যাও, আমি মার সাথে একটু কথা বলি। প্রিয়দর্শিনী ফোন হাতে নিয়ে অভিরাজের মায়ের ঘরের দিকে যেতে থাকে। হঠাৎ ফোন কেটে যায়। হ্যালো অভিরাজ। হ্যালো। ফোন হাতে নিয়ে হতাশা এবং দুশ্চিন্তা নিয়ে ফিরে আসে। প্রিয়দর্শিনী ফোন হাতে বিছানায় বসে পড়ে, তার মুখে দুশ্চিন্তার ছাপ। হঠাৎ ফোন কেটে গেল কেন? সব ঠিক আছে তো? হয়তো নেটওয়ার্কের সমস্যা, কাল আবার চেষ্টা করব।